সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতা, এমপি, মন্ত্রীর বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ভারতে বসে শেখ হাসিনার অভ্যুত্থান বিরোধী উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছেন, গণতন্ত্রকে ধ্বংস করতে ও আগামী দিনের গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ ধরনের কর্মকাণ্ড। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় গণতন্ত্রের ভবিষ্যৎ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপ শেখ মুজিবের বাড়ি, জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি, সাবেক এমপি, মন্ত্রী, মেয়রদের বাসভবন তছনছ, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। শেখ মুজিব স্মৃতি জাদুঘর ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। ভারতে বসে হাসিনার বক্তব্যে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে ঢাকার প্রতিবাদ। ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় ভারতের হাত আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ বিএনপি নেতা হাফিজের। নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের মিছিল। ৫ বছরে শেখ হাসিনার বিদেশ ভ্রমণে বিমানের ভিভিআইপি ফ্লাইটে খরচ ২০০ কোটি টাকা। ডক্টরেট ডিগ্রি নেয়ার অর্থ অপচয় খতিয়ে দেখবে দুদক। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে শাহবাগ ছাড়লেন শহীদ পরিবারের স্বজনরা। কোটাধারী ৬৫০০-এরও বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ। দর্শক শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি গণতন্ত্রের ভবিষ্যৎ। দেশব্যাপী বলা চলে যে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি চলছে। মান্না ভাই, আজকে দিনভরই যে ঘটনাগুলো ঘটেছে এবং সরকারের তরফ থেকে একটি বিবৃতিও এসেছে, রাজনৈতিক দলগুলো যে যার মতো করে প্রতিক্রিয়াও জানাচ্ছেন। একটু ছোট করে জানতে চাই যে আপনার অবস্থানটা কি, বা এই কর্মসূচি নিয়ে ছাত্র জনতা যে কর্মসূচি দিয়েছে, ফ্যাসিবাদের চিহ্ন তারা রাখবে না, এই কর্মসূচি নিয়ে আপনার মতামতটাকে একটু জানতে চাই। সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা খুবই ইনকমপ্লিট। মানে শুধু বলা হয়েছে যেটা অনভিপ্রেত। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতিটা পড়লাম, টেলিভিশনে দেখলাম, উনি বলেছেন এরকম যেন আর ভবিষ্যতে না হয়, এটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু ঘটনা যেগুলো ঘটবার সেটা ঘটে গেছে। কোনো সন্দেহ নাই যে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বা পতিত স্বৈরাচার জনগণের মধ্যে ফিরে আসবার ন্যূনতম জমিও তৈরি হয়নি। এর মধ্যে শেখ হাসিনা যখন উস্কে দেন সবাইকে, কথাবার্তা বলে এমন যেগুলো মানুষের ইমোশনে লাগে, আমি মনে করি প্রধানত তার কারণেই এটা হয়েছে। মানুষের রেগে যাওয়া খুবই স্বাভাবিক, কিন্তু একই সঙ্গে আমি একথা বলবো যে অভ্যুত্থানের ৬ মাস পার হয়ে গেছে। এখন শুধু আবেগের উপরে, রাগের উপরে কিন্তু কিছু করা যাবে না। আমাদের এখন সময় এসেছে দেশকে গঠন করবার, গণতন্ত্রের পথে যাবার, গণতন্ত্রকে নির্মাণ করবার। খেয়াল করা উচিত আমাদের কার্যকলাপে যাই হোক, গণতন্ত্র নির্মাণের সিঁড়িগুলো যেন নষ্ট না হয়। যেভাবেই হোক না কেন, দেশে এখন একটা শান্তিপূর্ণ অবস্থা এই জন্যে দরকার যে ইতিমধ্যে এই কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে, সবাই দেয়নি, ৬টা কমিশন রিপোর্ট দিয়েছে, আরও ১টা-২টা তো দেবে, ৮ তারিখে চূড়ান্তটা দেবে, তারপরে আলোচনা হবে। এই যে বিষয়গুলো, এগুলো খুব, আমি মনে করি হাইলি ইন্টেলেকচুয়াল। এগুলোর মধ্যে চিন্তা ভাবনার অবকাশ আছে, ঠান্ডা মাথায় ভাববার অবকাশ আছে। মানে ধরেন স্বৈরাচারকে উৎখাত করবার জন্য যে জানবাজি লড়াই ছিল তা তো নেই। এখন গঠন করবার সময় খুবই বুদ্ধিদীপ্ত, সুচিন্তিত মতামত দিয়ে
সংবিধান ঠিক করতে হবে, আইন ঠিক করতে হবে, নির্বাচন ব্যবস্থা ঠিক করতে হবে, সামগ্রিকভাবে রাজনীতিকে নির্মাণ করতে হবে। তো সেদিক থেকে আমি একটু শঙ্কিত আছি যে এরকম হতেও পারে যে উস্কাচ্ছেন শেখ হাসিনা বা তাদের সরকার বা তাদের দল ইচ্ছা করেই যাতে বিশৃঙ্খলাটা বেশি হয়, যাতে এই প্রক্রিয়াটা বিঘ্নিত হয়। আমাদের দেশের মধ্যে গণতন্ত্রের উত্তরের জন্য যে ঐক্যটা দরকার সেইটা ছিল, এখনও আছে হয়তো বলা যাবে, কিন্তু তার মধ্যে অনেক চিড় আছে। খুব স্পষ্ট তো একদম ডায়াগোনালি অপোজিট কথাবার্তা একজন আরেকজনকে বলছি। এরকম না হয় যে এটা বেড়ে যাবার একটা সুযোগ তৈরি হয়, বরঞ্চ এটাকে যত বেশি কমিয়ে আনা যায়। নিশ্চয়ই মত পার্থক্য তো থাকবে, এক একটা দল যেহেতু একদম ঐক্য, ওই রকম কোনো কনসেপ্ট কাজ করবে না। সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, কাজেই প্রতিদ্বন্দ্বিতার বিষয়টাই ডমিনেটও করবে, কিন্তু তারপরেও ঐক্যের সুরটা থাকতে হবে। তো আমি মনে করি সেই দিকটাও আমাদের বিবেচনার মধ্যে রাখা উচিত এবং সামনে যাওয়া উচিত। না মান্না ভাই, আপনি যেটা বলছিলেন যে উস্কাচ্ছেন শেখ হাসিনা, বিশৃঙ্খলা যাতে দেশে হয়, বাংলাদেশে যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, এটি শেখ হাসিনা চাচ্ছেন, এটি স্পষ্ট। কিন্তু শেখ হাসিনাকে থামাতে আমরা কেন পারছি না? না, শেখ হাসিনাকে আপনি কীরকম করে থামাবেন? উনি ওখান থেকে বিবৃতি দিচ্ছেন, আপনার সেটা থামাবার তো কোনো পথ নেই। ডক্টর ইউনূস একদম প্রাথমিকভাবে প্রথম দিকে বলেছিলেন ইন্ডিয়ান গভর্নমেন্টকে, ঠিক আছে তোমরা আশ্রয় দিয়েছ, আমরা পছন্দ করছি না, কিন্তু থাকুক, কিন্তু কথা যেন না বলে। এই কথা টাইম অ্যান্ড এগেন বলা হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে। ইন্ডিয়ান গভর্নমেন্ট তো শুনছে না, উনি তো বলছেন, এবং এই বলাটাকে তারা রেস্ট্রিক্টও করছে না বা অন্য কোনোভাবে এগুলোকে মানে নিরুৎসাহিত করা, বন্ধ করা, এই কাজগুলো তো তারা করছে না। সেইখানে আমাদের সরকার খুব কিছু করতে পারে কি আমি তা জানি না। একটা হয়, ধরেন মামলাটা যদি শুরু হয়, আন্তর্জাতিক আদালত যদি বলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে যে উনি এইভাবে আমাদের এই মামলার আসামি, তাকে আমরা ফিজিক্যালি চাই, তোমাদের ফেরত দিতে হবে, ওইটা একটা স্ট্রং গ্রাউন্ড হতে পারে। এছাড়া নিশ্চয়ই গ্রাউন্ড আছে যে আমরা চাচ্ছি আমার দেশের লোক, কিন্তু তার জীবন নাশের ভয় আছে, এই অজুহাতে না দেবারও তার একটা প্রীত আছে, দিচ্ছে না সেই জন্যে। কিন্তু না, ভারতের সাথে তো আমাদের চুক্তি আছে এবং ভারতেও তো মৃত্যুদণ্ডের বিধানও আছে, তাহলে ভারত কেন দেবে না? আমরা তো মৃত্যুদণ্ডের আসামিকে দেয়া নেয়া করেছি। আমি বলছি যে এগুলো তো আছে, আছে, কিন্তু আচ্ছা, তারপরেও সরকারের বিবেচনা হতে পারে যে আমি যদি ফেরত দিই ওনার জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে, কারণ উনি নাও দিতে পারে, এরকম একটা বিধান আছে। যেহেতু সরকার, ভারতীয় সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশের বাজিটা শেখ হাসিনার উপর রেখেছিলেন এবং তারা তাকে রাখতে চায়। এখন বুঝতে পারছে নাই, কিন্তু তারপরে তারা তাকে রক্ষা করতে চাইবে, কারণ তাকে যদি একদম ছেড়ে দেয় তাহলে এইখানে তার ফার্দার কোনো গেম প্ল্যান যদি থাকে সেটা তো করতে পারবে না, কে ভরসা করে আসবে। কিন্তু ধরেন এই আওয়ামীপন্থী যারা আছে বা তার জোটে যারা যারা আছে, তারা যদি দেখে যে শত বিপদের মধ্যেও ভারত আমাদের পাশে ছিল, এটা ডিপ্লোম্যাটিক ম্যানুভারিংয়ের জন্য, আমি অবশ্য একদম আমার নিজের ভাবনার কথা বলছি, এই ম্যানুভারিংয়ের জন্য হয়তো ইন্ডিয়া এই জিনিসটা রাখতে চায়, বোঝাতে চায় যে আমরা তো ছেড়ে দিইনি, তোমাদের আমরা রেখেছি, পরবর্তীতে করবে যেমন চাপটা হবে এরকম করে, তোমরা তো ইনক্লুসিভ রাজনীতির কথা বলছো, ইনক্লুসিভ ভোটের কথা বলছো, তাহলে তাদেরকেও ভোট করতে দাও, ঠিক আছে শেখ হাসিনা বা যাদের যাদের বিচার করলে, কিন্তু যারা বিচারের মধ্যে পড়লো না তাদের দিয়ে আওয়ামী লীগ করলে অসুবিধা কি? কিছু একটা গেম প্ল্যান তো তাদের আছে, এবং এই গেম প্ল্যানটা ছাড়া নিশ্চয়ই ইন্ডিয়ার মতো দেশ যাচ্ছে না। আমরা সেই জায়গাতে কতদূর কি বুঝছি, কি করছি সেটা তো আমি জানি না, বিকজ এই সম্পর্কে সরকার কিছু বলেনি। জি, মঞ্জু ভাই, আমরা এই আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই যে এবি পার্টি আসলে কি মনে করছে, বা এবি পার্টির মতামতটাই বা কি প্রতিক্রিয়াটা কি ছাত্র জনতার এই যে ফ্যাসিবাদের চিহ্ন না রাখার যে কর্মসূচি, এটি নিয়ে? ধন্যবাদ আফজাল, শ্রদ্ধেয় মান্না ভাই এবং দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এই নতুন প্রজন্মকে কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। আমরা বলতে আমরা যারা পুরানো রাজনীতিবিদ, মান্না ভাই অনেক পুরানো, আমরা হয়তো কিছুটা পুরানো, এবং হাসিনা তো এদেরকে বুঝতে পারে নাই বলেই আমাদেরকে যেভাবে দমন নিপীড়ন করেছিল, জেলে নিয়ে মানে দমিয়ে দিতে চেয়েছিল, এদেরকে সেটা চেয়েছিল। কিন্তু এদের স্ট্র্যাটেজি এবং এদের কার্যক্রমটা যেটা প্রমাণ করেছে যে এরা আমাদের মতো সেই ধরনের রাজনীতি বা আমাদের মতো করে তারা প্রতিক্রিয়াটা দেখে নাই। কালকের প্রতিক্রিয়াটা ভাবেন, আমরা এখানে 3 জন মানুষ আছি, দর্শকরা আছেন, কেউ হয়তো ভাবেন নাই
হুম। যে শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া এত ম্যাসিভ আকারে হবে, এবং আমরা কিন্তু এখনো জানি না প্রতিক্রিয়া শেষ হয়েছে কিনা, প্রতিক্রিয়া কিন্তু চলমান আছে। হুম। কথা হচ্ছে যে আমি যখন আমাদের সিনিয়র রাজনীতিবিদদের সাথে বসি তখনও বুঝি, অনেকে আমাকে বলে যে ছাত্ররা এত উগ্র কেন, ছাত্রদের ভাষাগুলো এত 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 কঠিন কেন। হুম। তো আমি সবসময় বলি যে এত কঠিন এবং ওদের স্টাইলটা এরকম বলেই তো ওরা হাসিনাকে হটাতে পেরেছে। হুম। আমরা 15 বছর 16 বছর ধরে সংগ্রাম করেছি, আমাদের আন্দোলন সংগ্রামের সর্বোচ্চ চেষ্টা করেছি। মান্না ভাইয়ের মতো মানুষ জীবনে যে পরিমাণ জেল খেটেছেন উনি এই গত 15 বছরের মধ্যে, এবং ওনাকে তো রাষ্ট্রদ্রোহী মামলা নানাভাবে দিয়েছে। মির্জা ফখরুল সাহেব গ্রেফতার হয়েছেন, আমি শেষ মুহূর্তে এসে গ্রেফতার এবং রিমান্ডের মুখোমুখি হয়েছি। কথা হচ্ছে যে এই যে ছাত্রদেরকে আমরা বুঝতে পারছি না। আজকে আমি খুব ইন্টারেস্টিংলি দেখলাম যে হাসনাত একটা মানে স্ট্যাটাস দিয়েছে, সে সেখানে লিখেছে যে শেখ হাসিনা আমাদের জেনারেশনকে চেনে নাই এখনো। তো এই জন্য আমি বলছি যে দেখেন, আমি কালকে রাতের বেলা যখন বাসায় ফিরছিলাম, আমার বাসা 32 নম্বরের পাশে, আমি ভাবছিলাম যে শেখ হাসিনার ভাষণের সাথে 32 নম্বরের কি সংযোগ হঠাৎ করে। কারণ আমার মনে হচ্ছিল যে আমাদের প্রতিবাদটা করা উচিত ভারতকে, কারণ ভারত সেখানে এরকম একদম সেন্সিটিভ অবৈধ একটা গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। এ ধরনের কাউকে আশ্রয় দেওয়া তো অন্যায় একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে যে সাধারণত এ ধরনের আশ্রয় দিলে আমরা কি করি, আমার বাড়িতে যখন আমি কোনো অপরাধীকে আশ্রয় দিই আমি তাকে লুকিয়ে রাখি, তাকে বলি যে বাইরে যাবা না, বেশি কথা বলবা না, ফোন ইউজ করবা না। এটাই তো আমাদের এখানে প্র্যাকটিস। বা আমার বাসায় যদি কেউ ধরে নিলাম যে ভালো মানুষ এসে আশ্রয় নিয়েছে কোনো বিপদ থেকে, তখন তো তাকে আমি নানাভাবে বলি যে তুমি চুপচাপ থাকো। তাহলে ভারত কেন তাকে অ্যাক্সেস দিচ্ছে ইন্টারনেট ইউজ করে এই ধরনের বক্তৃতা দেওয়ার জন্য, এই ধরনের উস্কানি করার জন্য, নানাভাবে মিথ্যা। যেমন আজকে আমাদের গভর্নমেন্ট একটা প্রতিক্রিয়া দিয়েছে যে শেখ হাসিনা কী ধরনের মিথ্যাচার করেছেন সেখান থেকে বসে। প্রতিবাদটা আমাদের জানানো উচিত ছিল তো ভারতকে। ভারতকে কিভাবে প্রতিবাদ জানালে বা কী করলে, আমি ভাবছিলাম যে কী কর্মসূচি হতে পারে আমাদের। পরে আমি দেখলাম যে যেই অ্যাকাউন্টটা থেকে যে মানে ভাষণটা প্রচারের কথা বলা হয়েছে সেটার নামই ছিল 32 যে মানে কি চ্যানেল যেন ওটা ইয়ে থেকে, হ্যাঁ ওইটাই দেখেন। আমরা যেটা খেয়াল করতে পারছি না, ছাত্ররা সেটাকে খেয়াল করেছে। তারা টেলিগ্রামের 32 যে আইডি থেকে এটা করা হয়েছে, এই জন্যই তারা 32কে টার্গেট করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা, আপনি আজকের যেই আলোচনার বিষয় যে গণতন্ত্রের ভবিষ্যৎ, আমরা কিন্তু বলছি যে কিভাবে আমরা একটা রিকনসিলিয়েশনের মধ্যে যেতে পারি। কারণ এটা তো সত্য যে যে গণহত্যাটা হয়েছে, যে গুম খুন হয়েছে, এইটার এই রাষ্ট্র এর দায় এড়াতে পারে না, এই রাষ্ট্রকে এটার বিচার করতে হবে। এটা তো সত্য যে রাষ্ট্রকে একদম ভঙ্গুর করে দেওয়া হয়েছে, সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এখানে রিভিল করতে হবে আমাদেরকে। কিন্তু সব কিছুর জন্য তো একটা স্বাভাবিক পরিস্থিতিতে আমাদেরকে আসতে হবে। দেখেন তো 32 তো আমি কালকে সকালে যখন পরশুদিন সকালে যখন 32 সামনে দিয়ে গিয়েছি, 32 নিয়ে তো কোনো উত্তেজনা ছিল না। আজকে যত আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা হয়েছে সে সমস্ত বাড়িঘর তো স্বাভাবিক ছিল। সুধা সদনের সামনে দিয়ে আমি মর্নিং ওয়াক করি সকালবেলা, সেখানে তো আমি তেমন কোনো উত্তেজনা দেখি নাই। তাহলে কেন আজকে এই হঠাৎ উত্তেজনাটা হলো? সেই উত্তেজনাটার উৎপত্তিটা কি? এই জন্যই মান্না ভাই যেটা বলেছেন, আমিও খুবই সাসপিশিয়াস যে শেখ হাসিনা এই জিনিসটা কেন করলেন, ভারত কেন তাকে এই সুযোগটা দিল। এবং এই যে দেখেন, আমরা কিন্তু যখন আন্দোলন করেছিলাম তখন আমরা বারবার বলেছি যে আপনি যে গণতন্ত্রকে ধ্বংস করছেন, আপনি যে মানবাধিকারের যে ন্যূনতম জায়গাটা, স্পেসটা নষ্ট করে ফেলছেন, এটা স্বীকার কিন্তু আপনি হবেন। এটা ইতিহাস বলে। আজকে খুব ভালো লাগে আওয়ামী লীগের লোকেরা বলে যে 1 মাঘে শীত যায় না, ওরাই বলে। এই কথাটা তো আমরাই বলেছিলাম যে আপনি যে করছেন এটা তো আপনি পড়বেন। আজকে দেখেন, আমরা নৈতিকতার জায়গা থেকে এটা বলতেও আমাদের আজকে কষ্ট হচ্ছে যে এই নৈরাজ্য বা এই অত্যাচার বা এই ভাঙচুর, এই জ্বালাও পোড়াওয়ের একটা জায়গায় এন্ড করতে হবে। বলতে পারছি না কেন? কারণ আপনি দেখেন, আজকেও আমি এমন একটা বিভৎস ছবি দেখেছি যে পুলিশ একটা ছেলেকে ধরেছে, একটা পুলিশ লাঠি দিয়ে তাকে বাড়ি দিতে চাচ্ছিল এবং একজন বলতেছে তুমি ভয় পাও না, তোমাকে ভয় দেখাচ্ছে। বিশ্বাস করেন আমি কল্পনাও করতে পারি না, ওই ভিডিওটা দেখা যায় না। একটু পরে দেখলাম যে পুলিশ তাকে চেপে ধরেছে কয়েকজন এবং একজন ব্ল্যাঙ্ক জিরো থেকে তাকে ফায়ার করেছে। ছেলেটা ধপাস করে পড়ে গেছে, রক্ত গড়িয়ে পড়ছে, পুলিশরা চলে গেল। এই দৃশ্য দেখার পরে আপনি বলেন বাংলাদেশের মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে কিভাবে সে এটা সহ্য করবে?
যে একটা মানুষকে ধরে এনে এভাবে আপনি গুলি করতে পারেন? কল্পনা করা যায় না। তাহলে এই ছবিগুলো তো এখনো আমাদের বাকি রয়ে গেছে দেখার। আমরা যে রিকনসিলিয়েশনের কথা বলছি, আমরা যে বলছি যে একটা জায়গায় এসে থামেন, আমরা এই ধরেন 5ই আগস্টে যে ঘটনা শুরু হয়েছে, তো সেদিনও তো এই 32 নম্বর পুড়িয়ে দিতে বা সম্ভবত সেখানে আগুন লাগিয়েছিল, সেদিনও তো 32 নম্বর গুড়িয়ে যেতে পারতো, সেদিনও তো ওবায়দুল কাদেরের বাড়ি গুড়িয়ে যেতে পারতো না? তাহলে একটা জায়গায় এসে তো থেমেছিল, সেই থামানোটাকে আরো উগ্রতা দেওয়ার জন্য, ধরেন আমি আপনার সাথে একটা অন্যায় আচরণ করলাম, বেয়াদবি করলাম আপনার সাথে, লোকেরা এসে আমাকে থামালো, বললো যে তুমি এখন আমাকে থামানোর পরেও আমি আপনার সাথে উত্তেজনা ছড়াচ্ছি, আমি বলছি যে আমি মানে আমার স্পর্ধার চূড়ান্তটা আপনাকে প্রকাশ করছি, তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা তো আইন, নীতি, মানবিকতাকে আপনি আর ধরে রাখতে পারবেন না। আজকে যেটা হয়েছে, আওয়ামী লীগের জন্য আপনি ন্যূনতম নীতির কথাটা বলতে পারছেন না। এবং কেন পারছেন না দেখেন, একটা আওয়ামী লীগের লোককে দেখেছেন? একটা আমি দেখেছি যে কর্নেল ফারুক খান একটা স্ট্যাটাস দিয়েছেন, কিভাবে দিয়েছেন জানি না, জেলখানা থেকে। উনি কিন্তু এই মাত্র এই প্রথম পেলাম যে একজন আওয়ামী লীগের নেতার মধ্যে একটা আফসোস, একটা কষ্টের কথা, যে তাদের দলের নেত্রীর বিরুদ্ধে তিনি কথা দাঁড়িয়েছেন। পরে শুনেছি যে সেটা নাকি সরিয়ে নেওয়া হয়েছে, সে স্ট্যাটাসটা। কথা হচ্ছে যে শেখ হাসিনা যতবার কথা বলবেন ততবার উত্তেজনা ছড়াবে। শেখ হাসিনার উপস্থিতিটাই এখানে আজকে ছাত্র জনতার মধ্যে, কারণ দেখেন ছাত্ররা এখনো আজকে অবরোধ হয়েছে শাহবাগে, কারা? যারা স্বজন হারিয়েছে তাদের সমাবেশ হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যারা আহত ছিল, হসপিটালে চিকিৎসা পাচ্ছে না, তারা এসে রাস্তা অবরোধ করেছে। অর্থাৎ হাসপাতালে রোগ কাতরাচ্ছে। আমি সেদিন গণকবরের গিয়েছিলাম, আমাদের যখন কাউন্সিল হয়েছে শপথ নেওয়ার পরে জিয়ারত করার জন্য। বিশ্বাস করেন ওখানে একটা লেখা আছে, সে লেখাটা পড়া যায় না, পড়লে বুকটা দুমড়ে মুচড়ে ওঠে। সেখানে লেখা আছে যে এদেরও মা বাবা আছে, ছিল, কিন্তু আমরা জানি না সে কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান। এই লাশটাকে বেওয়ারিশ হিসেবে এখানে দাফন করা হয়েছে। জুলাই আগস্টে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এই যে এরকম একটা ট্রমাটাইজ অবস্থায় আপনি এখনো ঘটনার সময় তো ইন্টারনেট বন্ধ ছিল, মিডিয়া অফ ছিল, অনেক কিছু আমরা দেখি নাই। প্রতিনিয়ত যখন এই জিনিসগুলো সামনে আসবে, ততক্ষণ পর্যন্ত তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে রিকনসিলিয়েশনের কথাটা তুলতে পারছি না। আর আমাদের এই রিকনসিলিয়েশনের জায়গায় যাওয়ার ক্ষেত্রে সরকারের প্রসেস, আমরা রাজনৈতিক দলগুলোর প্রসেস, সিভিল সোসাইটির প্রসেসের সবচাইতে প্রধান বাধা হচ্ছে শেখ হাসিনা। উনি অনবরত উস্কানি দিয়ে যাচ্ছেন। এবং দেখেন আপনি একটা জিনিস দেখেন আফজাল, যেই পুলিশটা ধরেন গুলি করেছে, ধরে নিলাম সে হয়তো ছাত্রলীগের ক্যাডার না, সে হয়তো তার অফিসারের অর্ডার মানার জন্য গুলি করেছে, সেই পুলিশটা তো এখন চাকরিতে নাই, সে তো পালিয়ে আছে। শেখ হাসিনা তো ঠিকই পালিয়ে গেছেন, ইন্ডিয়াতে বসে উনি খুব ভালো ফ্যাসিলিটি এনজয় করছেন, কিন্তু ওই যে পুলিশ, ওই যে সরকারের কর্মকর্তা, ওই যে আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের নেতা, তারা কি মানবেতর জীবনযাপন করছে? শেখ হাসিনা কি তাদের খবর রাখছেন? তিনি যে এই ধরনের উস্কানিগুলো দিচ্ছেন, তাদেরকে যে উনি ঝুঁকির মধ্যে ফেলছেন, মানে তাদের নেতাকর্মীরাই বেশি ঝুঁকির মধ্যে পড়ছে। তাহলে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এই শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করছে না? তারা কেন বলছে না যে আমরা শেখ হাসিনার নেতৃত্বকে প্রত্যাখ্যান করি? জি, দেখেছেন এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকে বলতে? জি মান্না ভাই, যেটি মঞ্জু ভাই শেষের দিকে বললেন যে শেখ হাসিনা যতবার উস্কানি দিবে, কথা বলবে, ততবারই দেশে উত্তেজনা ছড়াবে। কিন্তু ভারতকে এই ইস্যুতেই, শেখ হাসিনার বক্তব্য ইস্যুতেই 2বার প্রতিবাদ জানিয়েছে ঢাকায় এখন পর্যন্ত, আমরা যতটুকু জানি। আপনি বলছেন গেম একটা প্ল্যান আছে ভারতের। তার কি ভারত বাংলাদেশকে আসলে অস্থির করে রাখতে চায় বা বিশৃঙ্খলা হোক বাংলাদেশ, এটি কি ভারত চাচ্ছে এখন? আন্তর্জাতিক রাজনীতিতে তোর ভালোবাসা দিয়ে কিছু ডিসাইড হয় না, স্বার্থ দিয়ে ডিসাইড হয়। সব জায়গাতেই তাই, সারা পৃথিবীব্যাপী। আর ভারত বাংলাদেশকে যেভাবে সুষতে পেরেছে, যেইভাবে ভারত বাংলাদেশকে ডমিনেট করতে পেরেছে, হঠাৎ করে এটা তার হাত ছাড়া হয়ে গেছে। এরকম নয় তো যে তারা খুব তৃপ্ত আছে, তারা ভালো আছে, তারা মনে করছে যে যা হচ্ছে হয়েছে, আমরা আবার ঠিকঠাক করে দিই, এরকম ভাববার মতো কোনো ঘটনা ঘটেনি। আমি এটাকে একেবারে অস্বাভাবিক মনেই করি না। ধরেন শেখ হাসিনা যে আচরণ করছেন, কে জানে আমাদের আরও অনেক নেতারা এরকম একটা পরিস্থিতিতে পড়লে কী করতেন, আমি এরকম একটা পরিস্থিতিতে পড়লে কি করতাম। আমার সামনে সব ছিল, দ্য ওয়ার্ল্ড অফ বাংলাদেশ আমার কথাই চলেছে। আজ আমি নিঃস্ব, মেনেই নিতে পারছি না, উল্টাপাল্টা তো করতেই পারি।
এখন এই কারণে তিনি যতবার উস্কাবেন ততবার যদি আমরাও উস্কে যাই, উত্তেজিত হই, তাহলে পরিস্থিতি তো আমার দেশের জন্যে আর ওই রকম থাকবে না, শান্ত থাকবে না। অথচ খেয়াল করেন, আপনি তো বলছেন ডিসেম্বরের মধ্যে অথবা বড় জোর সামনের বছর জুনের মধ্যে ভোট হতে হবে। শেখ হাসিনা এই ডিসেম্বর জুনের মধ্যে 3-4টা উস্কানি দিলে তাহলে ভোট কীভাবে হবে? হতে পারবে না তো। এই কারণে আমি মনে করি তার উস্কানিতে আমরা যদি মানে বিহেভ করি, এটা কোনো কথা নয়। তাদের সেন্টিমেন্টগুলোকে আমি নিশ্চয়ই মূল্য দেবো, এই সেন্টিমেন্ট আমার মধ্যেও আছে। কিন্তু আমি বহু বছর ধরে রাজনীতি করি বলে অনেক অত্যাচার অনেকভাবে সহ্য করেছি। যখন সহ্য করবার মতো নয় তখনও সহ্য করতে হয়েছে, আমার কোনো উপায় ছিল না। ফলে এইটা একভাবে মনে করি আমি শেষ পর্যন্ত তো রাজনৈতিকভাবে জয়লাভ করেছি, তার পরাজয় হয়েছে আমারই আন্দোলনের মধ্যে দিয়ে। আমি তাকে রাজনৈতিকভাবে নিঃশেষ করে দিতে চাই, রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে নিঃশেষ করে দিতে চাই। সেটা যদি করতে চাই তাহলে শুধু আবেগ দিয়ে এটা করা যাবে না। সেটা সবচাইতে বড় জবাব হচ্ছে আপনি সঠিকভাবে এই দেশে একটা নির্বাচন করে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবেন, এবং তার জন্য যা যা করা দরকার, যে পরিবেশ রাখা দরকার সেই পরিবেশ রাখবেন। কিন্তু কোনোভাবেই আপনার ভাববার জায়গা নাই যে এই কাজগুলো করতে ভারত আপনাকে সহায়তা করবে, এই কাজগুলো করবার জন্য কি বলে আওয়ামী লীগ বা তার দলের যারা যারা আছে তারা সহায়তা করবে। এইটা মঞ্জু খুব ঠিকভাবে বলেছেন। আওয়ামী লীগের মধ্যে, আমি তো অনেক দিন আওয়ামী লীগ করেছি, একটা মানুষ আমি দেখিনি যারা তাদের কৃতকর্মের জন্য গত 15 বছরের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছেন। অন্য জিনিস বাদই দেন, মানে কতখানি হৃদয়হীন হলে ছবিগুলো দেখছে না। এই যে ঘটনা বললো, এই রকম এই রিসেন্টলি তো অনেকগুলো ছবি মানে গভর্নমেন্ট রিলিজ করবার পারমিশন দিয়েছে, কিভাবে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে। এগুলো যখন সামনে আসবে, গুমের যে ঘটনাগুলো, আয়নাঘরের ঘটনা সামনে আসবে, তো পুরো দেশ কি বছর জুড়ে খালি বিক্ষোভ করবে আর আওয়ামী লীগের উপর হামলা করবে। আপনি জবাব দেবেন আওয়ামী লীগকে ঠান্ডা করার জন্য, তারা বুঝবে যে তাদের আর কোনো ভবিষ্যৎ নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি কি, দেখেন, একজন প্রধানমন্ত্রীর মিনিমাম সেন্স ওয়ার্ক করে নাই যখন তিনি ক্ষমতায় ছিলেন। উনি বলছেন আমার দেশ তো কত উন্নতি করেছে, ওরা দেখে না আমার একটা পিয়ন 400 কোটি টাকার মালিক, মানে কতখানি নিচে নামলে বলতে পারে, ও হেলিকপ্টারে চড়ে বাড়িতে যায়। তার মানে যে উনি বাকি মানুষগুলোকে কত ছোট করেছেন, ওনাকে মানুষ গ্রহণ করবে? পুরা পরিবার গোষ্ঠী শুদ্ধা কীরকম লুট করেছে সবার সামনে আছে। এগুলো জবাব না দিয়ে তো আসতে পারবে না, যতই ওই ভাষণ দিকার যাই করুক, ইট উইল ম্যাটার। আমি মনে করি লিটল মানুষের মধ্যে কোনো সাড়াই যাবে না, ওই বিক্ষোভটা হবে। আর আমি মনে করি ওই বিক্ষোভে মানে ওই বিক্ষোভে রেসপন্ড করা দরকার আছে এরকম মনে করি। বরঞ্চ পলিটিক্যাল এটা করেন। আর এই জন্য সরকারের প্রতি আমি মনে করবো যে সরকার দেখবেন যাতে এটাকে ফমেন্ট না করে, মানে আরো উস্কে দেয়, সরকারও যেন উস্কে না দেয়। সরকার যেন এরকম কোনো পদক্ষেপ না নেয় যাতে এই পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। যেটাই হোক না কেন, আন্তর্জাতিক রাজনীতিতে একটা আছে কি, ধরেন আমাদের বিরুদ্ধে তো ওরা অনেক ক্যাম্পেইন করেছে না, এই দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, হিন্দুদের কোনো সিকিউরিটি নাই, এখানে লুটপাট ইত্যাদি অনেক কিছু হয়েছে। এবং ইন্ডিয়া বড় দেশ, তার ক্যাম্পেইনিং মেকানিজম অনেক বড় বলে বিশ্বব্যাপী পরিব্যাপ্ত, আমাদের চেয়ে বেশি বলে তারা কিন্তু খানিকটা বিভ্রান্ত বাইরের দেশগুলোকে করতে পেরেছিল। আমাদের তো ওই জায়গাটাও লড়তে হবে। সামগ্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ উইন করে আসতে হবে, এটাই হলো মেইন কাজ। কিন্তু মান্না ভাই, আপনি যেটি বলছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিঃশেষ করতে হবে বা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, কিন্তু আওয়ামী লীগ গত 15-16 বছরে যেটি করেছে, জুলাই আগস্টে যেটি করেছে, এবং তাদের নেতাকর্মীদের মধ্যে তেমন কোনো অনুশোচনা বোধও আমরা দেখতে পাচ্ছি না। এই পর্যায়ে আওয়ামী লীগ কি স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দেওয়ার বা ফেরার কোনো সুযোগ দেওয়া উচিত কিনা? আমি তো তার বিপক্ষে, কিন্তু সরকার তো দিচ্ছে। আচ্ছা, আমি মনে করি, দেখেন, আপনি জার্মানিতে এবং ইতালিতে ফ্যাসিস্ট পার্টি পার্টি ব্যান করেছেন, মুসলিম পার্টি। আমাদের এখানে সবাই একটা আওয়াজ তুললো কি, না আইন করে ব্যান করা যাবে না, তাহলে আবার ফিরে আসতে পারে। তো আইন করে ব্যান করেছে, ওদের ঘরে তো ফিরে আসতে পারেনি। একটা মানে উদাহরণ বা একটা কাহিনী আপনি একটু বললেই তো হলো না, তার তো উদাহরণ পৃথিবীতে আছে। মানে আমার কাছে অবাকই লেগেছে, ধরেন আমাদের অ্যাটর্নি জেনারেল বলেছিলেন না আমরা ব্যান করতে চাই না তাদেরকে, আর তারও আগে সাখাওয়াত ভাই বলেছিলেন না ওদের তো বিশের মিটিং করতে আমরা মানা করি নাই। তার সাথে সাথে
আসিফ নজরুল বললেন কি যে অনেক অবদান আছে ওদেরকে এইভাবে কি আপনি বন্ধ করতে পারবেন? আরে অবদান তো মুসলিম লীগেরও ছিল, শেষ হয়ে গেছে না? অবদান এরকম পৃথিবীর বহু বড় বড় পার্টি ছিল, শেষ হয়ে গেছে, এরাও শেষ হবার পথে। আপনি যদি তাদেরকে ধরেন, আপনি যে ইনক্লুসিভ পলিটিক্স বলছেন, এটা তো ব্যাখ্যা লাগবে একটা। ইনক্লুসিভ পলিটিক্স যখনই বলবেন, তার মানে মানুষ মনে করবে তার মানে আওয়ামী লীগকে বা তার দোসরদের নিয়ে করা হবে। এটা কি তাই? তাও তো আপনাকে ব্যাখ্যা করতে হবে, করেননি। বরঞ্চ মাঝে মাঝে কি করছেন, এদিক দিয়ে বলছেন তার অধিকার আছে, আর ওদিক দিয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দেবেন। এইটা কিন্তু মানুষ মানে বহির্বিশ্ব মনে করবে আসলে তাদের পলিসি কোনটা। তাহলে আপনি ক্যাটেগরিক্যালি বলতে পারেন এরা এই 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 অপরাধ করেছে, বিচার করব, শাস্তি দেব, এর মধ্যে কোনো কিছু করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভারতের কাছে বলবে যে এই জিনিস করছো, তুমি যাই করছো, এটা আমাদের সাথে বন্ধুত্বের আচরণ নয়, শত্রুতার আচরণ। যদি মনে করো যে বাংলাদেশের সাথে শত্রুতা করে সুখে থাকবে, ইউ ক্যান ডু ইট, আমরা তোমাদের কেয়ার করি না, বলতেই পারে বাংলাদেশ। কিন্তু ওই স্টান্স তো বাংলাদেশ দিচ্ছে না। জি, মঞ্জু ভাই, একটু বিষয় জানতে চাই। আজকে দুজন রাজনীতিবিদ এই ধানমন্ডি ৩২-এর ঘটনাকে কেন্দ্র করে বা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা, গুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে এই ঘটনার পেছনে ভারতের হাত আছে কিনা তিনি সন্দেহ প্রকাশ করেছেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম উনি বলেছেন যে তার কাছে তথ্য রয়েছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনি কোনো যোগসূত্র পান কিনা? দেখেন, এই ধরনের সন্দেহ, সংশয়, ব্লেম গেম তো আমাদের রাজনীতির একটি পার্ট, কিন্তু আমি স্পষ্ট কোনো প্রমাণ ছাড়া এই ধরনের বিষয়কে খুব গুরুত্ব দিতে চাই না। আমি দেখতে চাই যে আমার দৃষ্টি থেকে আমি কি দেখতে পাচ্ছি। মান্না ভাই যে কথাগুলো বলেছেন, আমি সেটা সূত্র ধরে কয়েকটা কথা বলি। দেখেন, শেখ হাসিনা অনবরত উস্কানি দিয়ে যাবেন, আর আপনি তার সাথে ডেমোক্রেটিক বিহেভ করবেন, সেটাই তো আমরা করেছি 15 বছর ধরে। শেখ হাসিনা আমাদের মিছিলে হামলা করেছে, আমরা কালো পতাকা মিছিল করেছি, আমরা মানববন্ধন করেছি তো আমরা, ঠিক আছে না? কিন্তু শেখ হাসিনাকে তো আমরা হটাতে পারি নাই। এই যে কথাগুলো এখন ধরেন বলতে গেলে এখন অনেক, আজকে আপনি অনেক নীতি নৈতিকতার প্রশ্ন আসবে, আইনের প্রশ্ন আসবে, কিন্তু শেখ হাসিনাকে তো আমরা আইনগতভাবে উচ্ছেদ করতে পারি নাই। কেন পারি নাই? উনি আইনগত উচ্ছেদের পথ বন্ধ করে দিয়েছেন। একটা সরকারকে হটাবার পদ্ধতি হচ্ছে নির্বাচন। তিনি গণ অভ্যুত্থান অপরিহার্য করে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনাকে যে গণভবনে অ্যাটাক করে তাকে যে গণভবন থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, বলেন এটা কোন আইনে আছে? এটা কোন সংবিধানে আছে? নাই তো। আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধেরও তো ধরেন একটা নির্বাচন হয়েছিল, তার আগে 70-এর নির্বাচন, ফলাফলও হয়েছিল, সেখানে তো আমাদেরকে বিজয়ী হওয়ার পরও ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই। এরপরে কি হয়েছে? যুদ্ধ হয়েছে। যুদ্ধ তো একদম আমাদের আইন বিরোধী কাজ। যুদ্ধ মানিত হচ্ছে একটা দেশের সার্বভৌমত্ব ভঙ্গ করার মতো কাজ। সেই কাজটার মধ্যে দিয়েই তো মুক্তি এসেছে, স্বাধীনতা এসেছে। ঠিক এই জায়গাটা যদি আমরা খুব শীঘ্রই ভুলে যাই যে আমরা দীর্ঘ 15 বছর একটা গণতান্ত্রিক আন্দোলন করেছি, আমরা জেলে গিয়েছি, জেল থেকে বেরিয়েছি, আবার এসেছি, আবার ভাঙা পা নিয়ে, কেউ হাত ভাঙা নিয়ে, কেউ মাথায় ব্যান্ডেজ নিয়ে আমরা তো সেই গণতান্ত্রিক আন্দোলনটা করেছিলাম। কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনকে তো দিয়ে তো আপনি আমাদেরকে মূল্যায়ন করেন নাই। আমরা বারবার বলেছি, আপনি যে আমাদেরকে ধ্বংস করে দিতে চাচ্ছেন, নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছেন, গুম করে, খুন করে, হ্যাঁ, আপনি আমাদেরকে নিঃশেষ করে দিতে পারবেন, কিন্তু এরপরে আপনার যে শত্রুরা আসবে এদেরকে আপনি চেনেন না। অপরিচিত শত্রু দ্বারা আপনার বধ হবে। আপনি দেখবেন ইতিহাসে লিখে আছে, ফ্যাসিবাদ কখনো তার সমসাময়িক লোকদের দ্বারা যায় না। ফ্যাসিবাদ সবসময় একটা নতুন প্রজন্মকে দিয়ে বিতাড়িত হয়। বাংলাদেশে এটা একদম থিওরিটিক্যালি প্রুভড হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি মাহমুদুর রহমান মান্নাকে চেনেন, ওনার উইকনেস কি, স্ট্রেংথ কি সব জানেন, ঠিক আছে, কিন্তু আপনি স্ট্রেংথ জানেন না। সার্জিস আলম, আপনি ওই যে এই কি ওদের নাম, হাসনাত আব্দুল্লাহ, ওদেরকে আপনি আজ থেকে 2 বছর আগে, 1 বছর আগে তো কেউ এদের নামও শুনে নাই। আমরা শুনেছি, ওরা আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছোট ছোট মান্না ভাই হয়তো শুনেছে, কিন্তু দেশবাসী তো শুনে না। বিএনপির বহু নেতাকে শুনে বলছি ওদেরকে তো চিনিও না, শুনিও না ওদের নাম। আমাদের চিনবেন কোত্থেকে, শুনবেন কোত্থেকে? এই যে কথাগুলো কেন বলছি আমি আপনাকে, যে এগুলো বলতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমরা গণতন্ত্রে ফিরে যেতে হবে। আপনি আজকে ভালো সাবজেক্ট দিয়েছেন যে গণতন্ত্রের ভবিষ্যৎ কি। গণতন্ত্র যতবারই আমাদের এখানে বিদরিত হয়েছে, ততবারই আমাদেরকে গণ অভ্যুত্থান করে গণতন্ত্রে ফিরে আসতে হয়েছে। 90-এ গণ অভ্যুত্থান করে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করেছিলাম, সেই যাত্রাটা আবার রাজনীতিবিদ আমরাই ধ্বংস করেছি। আমি যেটা বলছি দুটো কথা,
ভারত এখানে কি করবে? আমি মনে করি ভারত একটা মাইনকা চিপায় পড়েছে। মাইনকা চিপাটা কি? সে যদি শেখ হাসিনাকে আশ্রয় না দেয়, সে যদি শেখ হাসিনাকে ফেরত দেয়, তাহলে তো সে সারা জীবনের জন্য বাংলাদেশে আর দালাল খুঁজে পাবে না। পাবে বলেন? তাহলে কেউ আর ভারতের দালালি করবে না। এখন তো অন্তত ভারত বলতে পারছে, আমার দালালি করো, তোমার বিপদে আমি তোমার পাশে দাঁড়াবো, তোমাকে অন্যায়ভাবে হলেও আশ্রয় দেব। ভারত তার কথা রেখেছে হাসিনার সাথে। ভারতের যত চুক্তি বাংলাদেশের মানুষের সাথে একটা চুক্তিও ভারত রাখে নাই। শেখ হাসিনার সাথে যা যে চুক্তি ছিল সেটা সে রেখেছে, এবং এটা যদি সে না রাখে তাহলে ভারতের রাজনীতি বাংলাদেশের শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে কথাটা বারবার বলছি যে এই অন্যায়, এই অত্যাচার শেখ হাসিনা, ধরেন মান্না ভাই বলছে যে শেখ হাসিনা যতবার উস্কানি দিবে ততবারই কি তাহলে আমরা এরকম এজিটেশন করব? হ্যাঁ, এটা কিছুক্ষণ চলবে। চলতে চলতে দুইটা কাজ ঘটতে পারে। একটা হচ্ছে শেখ হাসিনার উস্কানি আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে। তার দলের পক্ষ থেকে লোকেরা বলতে পারে যে আপনার এই ধরনের উস্কানির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যেটা মান্না ভাই বলেছেন যে হ্যাঁ, আমরা এই আলোচনা করতে করতে আমাদের মধ্যে একটা রিয়েলাইজেশন ঘটবে যে আর মাথা গরম করব না। ঠিক আছে, শেখ হাসিনা উস্কানি দিবে, আমরা তখন কিভাবে বুদ্ধিবৃত্তিকভাবে সেটাকে মোকাবেলা করব সেই আমাদের ফয়সালায় যাব। আপনি এটা ধরে রাখেন, যেই অপকর্ম শেখ হাসিনা করেছে, যেমন ধরেন 71 সালের কয়টা ফুটেজ আমাদের কাছে আছে। আপনি জানেন যে গোলাম আজমের সাথে টিক্কা খানের একটা বৈঠকের যে ছবি আছে, ওই ছবি এখনো দেখিয়ে আমরা বলি যে গোলাম আজম বা জামাতকে স্বাধীনতা বিরোধী বলে আমরা চিহ্নিত করি। এরকম তো হাজার লক্ষ ছবি এই 15 বছরে আছে, যারা শেখ হাসিনার লেসপেন্সারগিরি করেছেন, যারা অন্যায়কে সাপোর্ট করেছেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যে সমস্ত ডিসি এসপিরা করেছেন, এদের চিত্র তো কেউ ভুলে যাবে না। এরা যতবারই পাবলিকলি অ্যাপিয়ার করবে তাদের ওই পুরানো জায়গাটা ভেসে আসবে। শেখ হাসিনা যতবার বলবে গণতন্ত্রের কথা, ততবার তার চারটি নির্বাচনের ফুটেজগুলো, পেপার কাটিংগুলো, ঘটনাগুলো আমাদের সামনে আসবে। সুতরাং আমি মনে করি, যেটা আমি মান্না ভাইয়ের সাথে একমত, আওয়ামী লীগের রাজনীতি থিওরিটিক্যালি কঠিন হয়ে গেছে। থিওরিটিক্যালি আওয়ামী লীগ একটা, সে বুঝতে পারছে না, সে হয়তো মেনে নিতে পারছে না, এটা তাকে মেনে নিতে হবে। এটা যত সে তাড়াতাড়ি মানবে তত তার জন্য কল্যাণ। সে যত দেরি করে মানবে তত তাকে মুসলিম লীগের পরিণতিতে যেতে হবে। এখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদরা বলেন, দেখেন আওয়ামী লীগের লোকদের আরও কি খুব ভুল করছে, তারা অনবরত ছাত্রদের, এই শিক্ষার্থীদেরকে হুমকি দিচ্ছে, বলছে আমরা আসতেছি, তোমার বাড়ি পড়াই দেবো, এই করবো সে করবো, খায়া নাও, পাঠাই দিব, দেখে নিব। তো আপনি কি মনে করেন সে দেখে নিবে বললে সে ভয় পেয়ে যাবে? আপনি তাকে যত দেখে নিবেন বলবেন, সে তত আপনি যাতে তাকে দেখে নিতে না পারেন, আপনার সেই শক্তিটাকে সমূলে ধ্বংস করবে। বিএনপি যতবারে হুঙ্কার দিয়েছে, আওয়ামী লীগ কি করেছে? বিএনপি যাতে আর হুঙ্কারই দিতে না পারে তাকে নিঃশেষ করার প্রসেসে গিয়েছে। ঠিক আছে, তো এখন এই আওয়ামী লীগের লোকেরা যে হুঙ্কার দিচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে, আমরা আসলে দেখাই দিব, এই দিন না আরো দিন আছে বা এটা সেটা, এটা বরং তাদের রাজনীতির পথটাকে আরো বন্ধুর করে দিবে, আরো কঠিন করে দিবে। তো সেজন্য এখানে বাইলেটারাল বিহেভিয়ার করতে হবে, আপনাকে রিয়েলাইজ করতে হবে। আর আমরা এই যে প্রতিক্রিয়া যেটা হচ্ছে, সেই প্রতিক্রিয়া নিয়ে আমরা পর্যালোচনা করব। আজকে আপনি দেখেছেন সরকার একটা কথা বলেছে, আমরাও রাজনীতিবিদরা বলবো, মান্না ভাই যেভাবে বলেছেন আমরাও আস্তে আস্তে বলবো যে শেখ হাসিনার উস্কানিতে আমরা কি করতে পারি। যেমন আমি মনে করি এখন আমাদের সবাই মিলে ভারতের ব্যাপারে, ভারত যদি, যেমন সরকার বারবার ভারতকে বলছে যে শেখ হাসিনাকে স্টপ করেন, তার কথা বন্ধ করেন। আজকেও আমি দেখলাম যে ভারতীয় হাইকমিশনারকে ডেকে তাকে জানানো হয়েছে। ভারত যদি এটা না করে, দুটো কাজ আমরা করতে পারি। একটা হচ্ছে ভারতীয় চ্যানেলগুলো আমাদের দেশে পে চ্যানেল হিসেবে চলে, তারা অনেক টাকা পায় আমাদের এখান থেকে। ভারতের পে চ্যানেলগুলোকে আমরা প্রতীকীভাবে বর্জন শুরু করতে পারি। ভারতের বিরুদ্ধে আগে ভারতীয় পণ্য বর্জনের একটা ডাক দেওয়া হয়েছিল সোশ্যালভাবে, এখন আমরা সবাই মিলে পলিটিক্যালি এটা ডাক দিতে পারি। এটা ভারতের সাথে আমাদের একটা ডিলিং, যে তুমি আমাকে যদি কষ্টে রাখো, তুমি যদি আমাকে উস্কানির মধ্যে রাখো, তুমি যদি আমাকে পেইন দিতে থাকো, তাহলে আমাকেও এই ধরনের কর্মসূচি নিতে হবে। জি মান্না ভাই, আমরা শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে মঞ্জু ভাই যেটি বললেন যে ভারত যদি এ ধরনের শেখ হাসিনাকে সুযোগ দিতেই থাকে, তাহলে আমাদের সামনে দুটি পথ আছে। একটি হচ্ছে ভারতীয় পে চ্যানেলগুলো বর্জন করা এবং ভারতীয় পণ্য বর্জন করা, এটি একটি দিক। আর গণতন্ত্রের ভবিষ্যৎটা কি? নির্বাচন নিয়েও তো এখনো নিশ্চয়তা বা অনিশ্চয়তা কাটেনি, এবং এই বছরের সংস্কার নির্বাচনী নানা রকম কথাবার্তা আসছে। আপনার মন্তব্য একটু জানতে চাই। প্রথম প্রশ্নটা আপনি কি করলেন সেটা আরেকবার একটু বলেন। প্রথম প্রশ্নটা যেটি হচ্ছে যে ভারত যেহেতু শেখ হাসিনাকে অব্যাহতভাবে সুযোগ দিয়ে যাচ্ছে, সেখান থেকে বক্তব্য দিয়ে যাচ্ছে। আমি একটু একটা কথা বলি,
ভারতের খুব কিছু করার আছে, যেমন তা কিন্তু মনে হয় না। কেন মনে হয় না? যেমন এমনি বলে না যে ওই ডিফিটেড সোলজার দিয়ে সেকেন্ড ব্যাটল করা যায় না, হুম। সবসময় স্পিরিটেড সোলজার লাগে। শেখ হাসিনা শুধু ডিফিটেড ডন, শি ইজ লস্ট। হুম। একে দিয়ে তারা ওই লড়াই করতে পারবে না। এই জন্য আমি মনে করি যে ধরেন এতগুলো বছর আমাদের এত সেবা করেছে, ফেলে দিলে তো লোকে খারাপ বলবে। আমাদেরকে যারা আবার ভারতকে যারা একটু পছন্দ করে, তাদের চামচামি করে, দালালি করে, ওই লোকগুলো আস্থা হারাবে। এই জন্যে তাকে এটা দিচ্ছে। কিন্তু তাকে সামনে রেখে আবার পুনরুত্থান বা আবার পুনরুদ্ধারের চেষ্টা করবে, এটা আমার মনে হয় না। বরঞ্চ এইরকম করতে পারে হয়তো, যদিও সেটা এখনও সম্ভব হয়েছে বলে আমি মনে করি না। আওয়ামী লীগ কোনো একটা পলিটিক্যাল বয়ান নেবে যেটা মানুষকে বলতে পারবে, সেরকম করে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করতে পারে। আমি এটার উপর এখন কোনো কমেন্ট করব না, কারণ হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে যদি সেরকম লোক থাকে, কেউ যদি সে বলে আমাদের সব অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমরা ওই পথে যাব না, আমরা গণতন্ত্রের পথে থাকতে চাই, মানে ডিসোসিয়েট করলো আগেরটার সাথে, তাহলে আর একটা ব্যাপার হবে। এই কারণে ইন্ডিয়ার এইটা নিয়ে আমি এই জায়গাতে অত চিন্তিত নই। এটা জিও পলিটিক্সে কীরকম ম্যাটার করবে ইন্ডিয়া, সেটা ভাববার ব্যাপার আছে, সে আলোচনা করবার এখন সময় আছে বলে আমি মনে করি না। সংক্ষেপে বলি, ধরেন যে ইন্ডিয়া আমেরিকা মিলে যে একটা নেক্সাস, ওদিকে চায়না আর একটা পজিশন নিয়ে আছে, এই জায়গাতে ইকুয়েশনটা কি হবে? ও চায়না তো আমাদেরকে খুব ডাকাডাকি করছে ইত্যাদি ইত্যাদি, সেইটা একটা দেখার বিষয় আছে। তাছাড়া ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধবিগ্রহ লাগবে না। আমাদের জনগণের মধ্যে স্পিরিট এত হাই যে ইন্ডিয়া কোনো জায়গায় দখল করতে গেলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে সব লোক হাজির হয়ে যাবে এখন, এত স্পিরিট দেখি আমি। তো ওই জন্যে ওইটা নিয়ে আমি ভাবছি না। গণতন্ত্রের কথা যদি বলেন, আমি মনে করি আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ ভালোর দিকেই যাচ্ছে। কিন্তু এগেইন আমি বলবো, আবেগের বশবর্তী হয়ে সেটা নষ্ট করা যাবে না। অনেকগুলো ইস্যু আছে সংস্কারে, যেগুলোতে আমাদের ঐক্যমত্য হবে না। বিভাজিত সমাজ তো, ধরেন যতগুলো পার্টি সাজেশন দিয়েছে, ধরেন 8,000 প্রস্তাব আছে, দেখবেন যে 800টা হয়তো একমত আছে, বাকিগুলো নাই। ডক্টর ইউনূস বলছেন যেগুলোতে ঐক্যমত আছে শুধু সেগুলো আমি সংস্কার করব, বাকিগুলো ছেড়ে দেব। যেগুলো মিলাতে পারবো মিলাতে পারলাম, নাহলে এইভাবে ছেড়ে দেবো। অ্যাটিচিউডটা কারেক্ট আছে আমি মনে করি। যদ্দূর পারেন করলেন, বাকিটা রেখে দিলেন, বলে দিলেন এগুলোতেই ডিফারেন্সের জন্য হয়নি, কিন্তু এগুলো এইভাবে করা উচিত। যেমন কথার কথা বলি, 4টা প্রদেশের প্রস্তাব, 4টা প্রদেশ কি মানবে বেশিরভাগ পার্টি? ইউনিটি হবে বলে আমি মনে করি না। কিন্তু 4টা প্রদেশ কি ভালো হবে, এই আলোচনা তো পরেও চলতে পারে, পরেও তো চলতে পারে। একইভাবে বাইক্যাবিনেটে যা যা আছে আপনি এটা অন রাখেন। ডেমোক্রেসি যে কন্টিনিউয়াস প্রসেস, হঠাৎ করে এক জায়গায় হবে না। ওই জন্যই আমি বলছি যে আমাদের আবেগে উত্তেজনায় যাওয়া চলবে না। আমরা যদি মনে করি যে শেখ হাসিনা একটা বিরাট শক্তি, ওগুলো কোনো বিরাট শক্তি টক্তি উনি নয়। ওর আবার কী শক্তি এখন? উনি দেশেই আসতে পারেন না। সেই কারণে আমি মনে করি যে আমাদের গণতন্ত্র নির্মাণের প্রতি বেশি জোর দেওয়া দরকার, বেশি যত্নবান হওয়া দরকার, আন্তরিক হওয়া দরকার, তাহলে ভালো হবে। মঞ্জু ভাই, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। গণতন্ত্রের ভবিষ্যৎটা যেটি মান্না ভাই বললেন যে আমরা ভালোর দিকে যাচ্ছি, তবে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত, কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। 1 মিনিট সময় আছে হাতে। দেখেন, আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটার একটা উদাহরণ কিন্তু হয়েছে চট্টগ্রামের ওই যে একটা যে সাম্প্রদায়িক দাঙ্গার মতো অবস্থা হওয়ার কথা ছিল, একজন উকিলকে ইসকন ইস্যুতে যে মারা হয়েছে। এরপরে কি আমরা আশঙ্কা করেছিলাম? এবারের ঘটনার কিন্তু পুরো উল্টো, উল্টোটা ঘটেছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে তারা কিছুই করে নাই, বরং সবাই মিলে ইউনাইটেড হয়ে তারা মানে ধর্মীয় সংখ্যালঘুদেরকে পাহারা দিয়েছে এবং সেখানে কোনো ধরনের দাঙ্গা পরিস্থিতি হতে দেয় নাই। কারণ ওইটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের উস্কানি ছিল, কারণ তারা আমাদের সার্বভৌমত্বের নীতি লঙ্ঘন করে, মানে ওই যে ভদ্রলোক যে প্রভু, হ্যাঁ, তার ব্যাপারে তারা মানে ইন্টারফেয়ার করেছে। আমি যেটা মনে করি, অবশ্যই আমাদের ছাত্ররা বুঝবে, অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো বুঝবে। মান্না ভাই যেটা বলেছেন, আমরা ডেমোক্রেটিক ওয়েতে এই জিনিসগুলো নিয়ে ডিবেট করছি, এখন আলোচনা হচ্ছে, এবং প্রফেসর ইউনূস যেটা বলেছেন আমিও একমত, যে সমস্ত জায়গা আছে, এবং আমরা নির্বাচনের দিকে যেতে পারবো। আমি নির্বাচনের দিকে ব্যারিয়ার দেখি না, এটি প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।